আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রোগ্রামিং ইন পাইথন সাবজেক্টের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা গত ল্যাবে অনেকগুলা প্র্যাকটিক্যাল দেখছিলাম। আপনারা কি এগুলা প্র্যাকটিস করছেন, যেগুলো আমি প্র্যাকটিস করতে বলছি নিজে থেকে? যারা আচ্ছা আরো আসুক, আমি আবার জিজ্ঞেস করবো প্রশ্নটা। এরকম আরো কতগুলো প্র্যাকটিক্যাল আছে আরো, এগুলাও সেম আগের মতো প্র্যাকটিক্যাল, যেগুলো ইফ এলস এর মাধ্যমে, শর্তের মাধ্যমে গঠন করা হয়। একজন শিক্ষার্থীর এক বিষয় নাম্বার ইনপুট নিয়ে গ্রেড ও পয়েন্ট নির্ণয়ের প্রোগ্রাম। তো গ্রেড ও পয়েন্ট নির্ণয়ের প্রোগ্রামে এখানে আমরা একটা ইনপুট নিলাম এম। ৮০টার এ প্লাস কখন হবে? যদি ৮০ সমান বা ৮০ থেকে বড় এবং ১০০ সমান বা ১০০ থেকে ছোট এর মধ্যে হয়, এটা হচ্ছে এ প্লাস। বা গ্রেড পয়েন্ট হচ্ছে 4। এরকম বাকিগুলা একই শর্ত দিয়ে গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। আর এটা হচ্ছে এটার ফ্লো চার্ট। সেম ইনপুট এম নেবে, মাঝখানে শর্ত দিবে, ট্রু হলে গ্রেড পয়েন্ট এ প্লাস, ফলস হলে পরবর্তী শর্তে যাবে। এরকম প্রত্যেকটা চলতে থাকবে। আর একেবারে ফলস শেষটা যদি ফলস হয় সেটা হলে ফেল, মানে গ্রেড এফ হবে। আর এটা হচ্ছে এটার পাইথন কোড। সেম ওই যে অ্যালগরিদম আমরা যেটা দেখছি ঠিক একইভাবে এখানে এটা গঠন করা হয়েছে। শুধু পার্থক্য হচ্ছে কিছু কথা যেগুলো আমরা অলরেডি বেসিক শিখে গেছি পাইথনে। কিভাবে আমরা ইনপুট নিতে হয়, কিভাবে প্রিন্ট করতে হয় শর্তের মাধ্যমে, এগুলো আমরা অলরেডি জানি এলিফ শর্তের মাধ্যমে। তো ইনপুটের মাধ্যমে যখন আমি কোনো মার্কস দিলাম 56, 56 এটা কিসের মধ্যে বসছে? এটা ৫৫ সমান বা বড় থেকে ৬০ এর সমান, ৬০ এর ভিতরে বসছে। তাহলে এটা হচ্ছে বি মাইনাস। বি মাইনাস মানে গ্রেড পয়েন্ট হচ্ছে 3, এটা এরকম। আর আরেকটাও সেম, শিক্ষার্থী এমসিকিউ বিষয়ের নাম্বার ইনপুট দিলে জিপিএ নির্ণয় করা। সেম আগের মতোই গ্রেড পয়েন্ট যেভাবে নির্ণয় করছি ঠিক এটাও একই রকম ভাবে নির্ণয় করতে হয়। আশা করি আপনারা পারবেন, এগুলা একবার দেখলে বোঝা যায়। তারপর লিপ ইয়ার, লিপ ইয়ারের বিষয়টা আমরা সবাই জানি, প্রতি 4 বছর অন্তর অন্তর, যেটা ফেব্রুয়ারি মাসের 29 তারিখ হয়। এখন এটার অ্যালগরিদম কিরকম? ইনপুট ইয়ার, ইনপুট একটা একটা বছর ইনপুট দিব, ওই বছরটা কন্ডিশন দিতে হবে। যদি এই জিনিসটা আমরা আগেও দেখছি, ইভেন অড মানে জোড় বিজোড় সংখ্যার ক্ষেত্রে, যেটা আমরা আগে করছিলাম, এই যদি ভাগশেষ শূন্য হয় তাহলে এটা লিপ ইয়ার, আর যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে সেটা লিপ ইয়ার না। তাহলে এইটা এটা মডুলাস বলে, এটা ভাগশেষ মানে ৪০০ দ্বারা যদি ভাগ করে, ৪০০ অথবা ১০০ অথবা ৪, এই তিনটা দ্বারা যদি ভাগ করি, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে লিপ ইয়ার, শূন্য না হলে লিপ ইয়ার নয়। এটা হচ্ছে এটার শর্ত। এটার কোডও সেম একই, আমরা ওই শর্তটা দিয়ে দিব, তাহলে আমরা given year is leap year else it is not leap year প্রিন্ট করবে। তো আমরা যদি 2023 দিই, 2023 কে যদি 400 দ্বারা ভাগ করা হয় বা 4 দ্বারা ভাগ করে বা 100 দ্বারা ভাগ করা হয়, আবার হ্যাঁ এখানে একটা শর্ত দিছে, অথবা অর, এখানে বলছে 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হতে হবে, অথবা 100 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য না হয়, এখানে শূন্য না হয় বলছে, শূন্য হওয়া যাবে না। এখানে আবার শূন্য হলে কিন্তু এটা লিপ ইয়ার ধরা যাবে না। ঠিক আছে? এখানে অর অর ইয়া দিছে, অর কন্ডিশন। অর কন্ডিশনের মানে হচ্ছে এটা সত্য হলে গ্রহণযোগ্য, অথবা এটা সত্য হলেও গ্রহণযোগ্য, যে কোনো একটা সত্য হলে গ্রহণযোগ্য। আর এন্ড কন্ডিশন একটা আছে, এন্ড কন্ডিশন মানে এটা সত্য হতেই হবে। এখানের মধ্যে যে কোনো একটা সত্য হলে হবে, আর এই সত্যটা সত্য হতেই হবে। যদি এটা যদি ফলস হয় তাহলে এটা লিপ ইয়ার না। ঠিক আছে? তাহলে 2023 লিপ ইয়ার নয়। দ্বিঘাত সমীকরণ এগুলা একটু জটিল, মানে এগুলা ওই সব ইকুয়েশনের বিষয়টা আছে, দ্বিঘাত সমীকরণ কিনা, এই ম্যাথমেটিক্যাল বিষয় এত জটিল আমার মনে হয় দিবে না, আমি যতটুকু জানি। গাণিতিক ক্যালকুলেটর, এটা একটা বড় একটা প্রোগ্রাম, যেটা গাণিতিক ক্যালকুলেটর বানানো হয়েছে, যেখানে
গাণিতিক ক্যালকুলেটরে কি কি আছে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলাই তো আছে, এগুলা এখানে দেওয়া হয়েছে। এটা ফ্লো চার্ট আর এটা হচ্ছে পাইথন প্রোগ্রাম। আচ্ছা, এখানে কিছুই না, কতগুলা ফাংশন দেওয়া হয়েছে, ফাংশন টু অ্যাড টু নাম্বার। আমরা ফাংশন অলরেডি জানি কি কাজ করে। আমি যদি এখানে ফাংশনের রিয়া দিই, কোড দেখাই আপনাদেরকে, তাহলে ইউজার ফাংশন, এটা একটা কোড, ইউজার ফাংশন, এই তো এটা একটা কোড। কোডটা কি? কোডটা হচ্ছে নম্বরটা জোড় নাকি বেজোড় নাকি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে আমরা কি জানি? প্রাইম নাম্বার আমরা জানি মৌলিক সংখ্যা কিনা, সংখ্যাটা, ঠিক আছে। তো এখন এটা এখানে আমি শর্তগুলো দিয়েছি, আর শর্তগুলোর সাথে আমি ফাংশন ব্যবহার করছি। যদি জোড় হয় তাহলে এই এই কাজটা করবে, আর যদি বিজোড় হয় ইজ অড, এটা একটা ফাংশন এই কাজটা করবে। আর প্রাইম নাকি ওইটা এই কাজটা করবে। প্রাইম যদি হয়, প্রাইমের বিষয়টা কি, এক এবং ওই সংখ্যা দ্বারা আর কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করা না যায় সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে এই সংখ্যাটা, এটা শর্ত দিছে রেঞ্জ 2 থেকে ইন্টিজার n ইন্টু 0.5 প্লাস 1, এটা একটা শর্ত, এটা রেঞ্জ। তারপর এখানে ওই যেটা মডুলাসের কথা বলছি ভাগশেষ, আমি যে সংখ্যাটা দিব মানে এ ফর আই, এটা একটা লুপ, ফর লুপ ব্যবহার করছে। ফর লুপের বিষয়টা হচ্ছে এক জিনিস বারবার করতে হবে যতক্ষণ না আমরা মিলাতে পারি, তাহলে ততবার চলবে। আর যতক্ষণ না জিরো আসবে, সমান মানে ইকুয়াল ভাগফল যদি জিরো আসে, মানে ভাগফল বলছে ভাগশেষ যদি জিরো আসে তাহলে এটা প্রাইম নাম্বার। এখন আচ্ছা, আরেকটা হচ্ছে ফিবোনাক্কি। ফিবোনাক্কি হচ্ছে গুণ করা, মানে একের সাথে দুই গুণ করা, তারপর দুইয়ের সাথে তিন গুণ করা, তিনের সাথে চার গুণ করা, এরকম, এটাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। তো এখানে এগুলা প্রত্যেকটা সত্য। এখন এগুলা যদি আমি রান করি, আমি এটা যদি রান করি, এখানে কি বলছে, এখানে বলছে এই, আমি এখানে এন্টার নাম্বার বলছি, এখানে আমি ধরেন 5 লিখছি, 5 সংখ্যাটা হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে আমাকে কি বলবে, এটা একটা অড নাম্বার, দেখি কি বলে। The number 5 is odd, ঠিক আছে। আর 5 সংখ্যাটা আবার প্রাইম নাম্বারও, 5 সংখ্যা এটা আবার মৌলিক সংখ্যাও, তাই এই জন্য প্রাইম নাম্বার ধরছে। তা 5 এর ফিবোনাক্কি, the number 5 is a ফিবোনাক্কি নাম্বার, এটি একটি ফিবোনাক্কি নাম্বার। আমি যদি আবার রান করে দিই, এবার যদি আমি 4 দিই, 4 একটা ফিবোনাক্কি নাম্বার নয়, বোঝা হয়েছে? 4 একটা জোড় সংখ্যা, ইভেন নাম্বার, 4 কিন্তু প্রাইম নাম্বার নয়, এবং 4 একটা ফিবোনাক্কি নাম্বারও নয়। এটা তাহলে এটার দ্বারা এটা বোঝানো হয়েছে। এটা হচ্ছে ফাংশনের কাজ। আমি এখানে শুধু কি দিছি, এখানে আমি ইজ ইভেন নাম্বার, তারপর ইজ প্রাইম নাম্বার, তারপর ইজ ফিবোনাক্কি নাম্বার, এগুলো কোথা থেকে আসছে? এগুলো আসছে এইগুলো থেকে, ইজ ইভেন, ইজ অড, ইজ প্রাইম, ইজ ফিবোনাক্কি, এগুলো একটা ফাংশনের নাম। আমাকে এই পুরো কোডটা এখানে লিখে দিতে হয়নি এইখানে, কারণ আমি অলরেডি শর্টকাট বানায় রাখছি, সেটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে এটাই, শর্টকাট বানায় রাখা, মানে ওইটার ভিতর যত কোড করবেন সবগুলা করে দিবে আপনাকে, শুধু আপনি ওই ফাংশনের নামটা শুধু লিখে দিবেন, মানে যেটাকে বলে ফাংশন কল করবেন। আপনি ফাংশন কল করলে এখানে এটা শো করবে। তো এখন এখানেও সেম ফাংশন ইউজ করছে, অ্যাড নামের একটা ফাংশন ইউজ করছে এখানে, যেখানে নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটা আছে। এখন অ্যাড মানে যোগ করা, তাহলে নাম্বার 1 এবং নাম্বার 2 যোগ করবে। তারপর সাবট্রাক্ট মানে বিয়োগ করা, তাহলে সাবট্রাক্ট নামে একটা ফাংশন ক্রিয়েট করছে, বিয়োগ করবে। এরকম প্রত্যেকটা ফাংশন ক্রিয়েট করছে এবং যোগ বিয়োগ গুণ ভাগ করে দিছে। তারপর ইনপুট, টেক ইনপুট, যেহেতু আমরা জানি ইনপুট কেমনে নেয়, সিলেক্ট অপারেশন ফ্রম 1 2 3 4। এখন 1 2 3 4 কেমনে আসছে, এটা হচ্ছে এখানে প্রি সিলেক্ট অপারেশন, এখানে 1 2 3 4,
এগুলা এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। আমি যদি এখন ইফ সিলেক্ট 4 মানে যদি এই 4টা সিলেক্ট করা হয় অথবা সিলেক্ট লেস দেন ইকুয়াল 0 সেটা সিলেক্ট করা হয়, প্রিন্ট ইনভ্যালিড সিলেকশন প্লিজ ট্রাই এগেন। তার মানে 4 এর বেশি এবং 0 সমান বা 0 থেকে কম যদি সেট করা হয় তাহলে এটা ইনভ্যালিড, কারণ আমার এখানে আছে 1 থেকে 4 পর্যন্ত অপশন। তো এখন এলস নাম্বার 1 যদি সেট করি এন্টার ফার্স্ট নাম্বার, নাম্বার 2 এন্টার দ্য সেকেন্ড নাম্বার। তারপর সিলেক্ট, ইফ সিলেক্ট যদি আমি 1 সিলেক্ট করি তাহলে যোগ করবে, 2 সিলেক্ট করলে বিয়োগ করবে, 3 সিলেক্ট করলে গুণ করবে, 4 সিলেক্ট করলে ভাগ করবে। এভাবে আমরা করছি। এটা হচ্ছে প্রিন্ট আউটপুট। আউটপুট এরকম দেখাবে। আমি যদি 4 এবং 6 সিলেক্ট করি তাহলে তারপর অপারেশন আমি কি সিলেক্ট করছি, এখানে 3 সিলেক্ট করছি। 3 মানে হচ্ছে গুণ করা, 4 সাথে 6 গুণ করলে 24। এটা হচ্ছে ক্যালকুলেটরের কাজ। এখন এখান থেকে মৌখিক প্রশ্ন কি আসতে পারে ভালো করে দেখবেন আপনারা। স্টেটমেন্ট কাকে বলে? কতিপয় টোকেন, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, অপারেটর ও অপারেন্ডের সমন্বয়ে গঠিত এক্সপ্রেশনকে স্টেটমেন্ট বলে। সিম্পল স্টেটমেন্ট কাকে বলে? একটি মাত্র ফাংশন নিয়ে গঠিত স্টেটমেন্টকে সিম্পল স্টেটমেন্ট বলে। আনকন্ডিশনাল প্রোগ্রাম ফ্লো কি? যদি কোনো প্রোগ্রাম আনকন্ডিশনাল স্টেটমেন্টের প্রভাবে নির্বাহ হয় তবে তাকে আনকন্ডিশনাল প্রোগ্রাম ফ্লো বলে। ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স লেখো। ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স হলো ইফ কন্ডিশন তারপর স্টেটমেন্ট। এটা হচ্ছে সিনট্যাক্স, মানে কিভাবে ইফ স্টেটমেন্ট লেখা হয় সেটা সিনট্যাক্সকে এইরকমভাবে প্রকাশ করা হয়। তো এই স্টেটমেন্টের ফ্লো চার্ট অঙ্কন করো। এটা হচ্ছে ফ্লো চার্ট। ইফ স্টেটমেন্টের ফ্লো চার্টটা কেমন? কন্ডিশন দিবে, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমার স্টেটমেন্টটা রান করবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে সোজাসুজি এখানে চলে যাবে না, মানে এই স্টেটমেন্টটা রান করবে না। এটা শুধু ইফ স্টেটমেন্ট। আর ইফ এলস স্টেটমেন্ট হলে এখানে ফলসের বিষয়টা আসতেছে, কারণ ট্রু হলে স্টেটমেন্ট 1 রান করবে আর ফলস হলে স্টেটমেন্ট 2 রান করবে, মানে যেটা এলস এর বিষয়ে থাকে। তারপর নেক্সট স্টেটমেন্ট, এরপরে নেক্সট স্টেটমেন্টে যাবে। প্রোগ্রাম ইনডেন্টেশন কি? প্রোগ্রামে কোনো স্টেটমেন্টের সামনে হোয়াইট স্পেস, সাধারণত 4টি স্পেসকে ইনডেন্টেশন বলে। ট্যাব বাটন ব্যবহার করেও প্রোগ্রামকে সহজে ইনডেন্ট করা যায়। এলিফ স্টেটমেন্ট কি? এলিফ মানে সংক্ষেপে এলসিফকে এলিফ ধরতেছে এখানে। এলসিফ স্টেটমেন্ট যেটা প্রোগ্রামের একাধিক অন্যথায় অর্থে ইফ স্টেটমেন্টের সাথে এলিফ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। একাধিক ইফ স্টেটমেন্টের বিকল্প হিসেবে এলিফ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। এলিফ স্টেটমেন্ট ইফ এবং এলস স্টেটমেন্টের মাঝখানে বসে। নেস্টেড এলিফ স্টেটমেন্ট বলতে কি বোঝায়? একটি এলিফ স্টেটমেন্টের মধ্যে একাধিক এলিফ স্টেটমেন্ট ব্যবহার করলে তাকে নেস্টেড এলিফ স্টেটমেন্ট বলে। এখন আসি আমরা পরীক্ষা নং 3-এ, লুপিং স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম তৈরি ও এক্সিকিউট করা। লুপিং এর বিষয়টা আসছে এখানে। এখন আমরা একটু আগে বলছিলাম ফর লুপ কেমনে ব্যবহার করে, ওয়াইল লুপ, এগুলো হচ্ছে লুপের উদাহরণ। এখন এখানে প্রোগ্রাম নং 1 হতে n পর্যন্ত জোড় সংখ্যা মনিটর পর্দায় প্রদর্শন করো। আমি এখানে লুপের কোড করে রাখছি একটা, আমি আগে বোঝাই আপনাদেরকে। এটা হচ্ছে অ্যালগরিদম। স্টার্ট, ইনপুট এন, ইনপুট একটা নেবেন, তার ইনিশিয়ালাইজ। এরকম আমরা একটা যে কোনো অ্যালফাবেট দিয়ে করতে পারি। সাধারণত প্রোগ্রামে আই ব্যবহার করা হয় লুপের ক্ষেত্রে। আই ইজ ইকুয়াল টু 1 এবং আইটা কতবার চালাবো, আমি কতবার লুপটা চলবে এইটাকে আই ধরা হচ্ছে, আমি কতবার চালাবো। আই লেস দেন ইকুয়াল এন, আমি যে ইনপুট এন নিচ্ছি সেই এনটা আমি কতবার চালাবো। এখন এটা হচ্ছে কি 1 হতে n পর্যন্ত জোড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। তাহলে লুপ n যেহেতু বলছে তাহলে অসীম। তাহলে আমরা অলরেডি জানি ইভেন অর কিভাবে করে, যদি 2 দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে ইভেন নাম্বার। তাহলে প্রিন্ট আই, ইনক্রিমেন্ট আই, এটা হচ্ছে পরের বিষয়। এখন কোড কেমনে দেখেন, আমি ইনপুট n নিব, এন্টার দ্য এন্ড অফ রেঞ্জ, আমি কতটুকু নিতে চাচ্ছি, মানে কয়টা সংখ্যা নিতে চাচ্ছি আমি, এটা হচ্ছে এন্ড অফ রেঞ্জ। যেহেতু n পর্যন্ত বলছে একটা নির্দিষ্ট লিমিট একটা বলে দিতে হবে। তো প্রিন্টিং অফ ইভেন নাম্বার সিরিজ, এটা একটা প্রিন্ট করবে। ফর আই ইন রেঞ্জ 1, n প্লাস 1, মানে প্রত্যেকবার n 1 করে বৃদ্ধি পাবে, n এর মান 1 করে বৃদ্ধি পাবে।
প্রথমে 1 দিয়ে স্টার্ট হবে, 1 দিয়ে স্টার্ট হবে, i এর মান 1 দিয়ে স্টার্ট হবে, তারপর 1 এর সাথে 1 যোগ করলে 2, তারপর 2 এর সাথে 1 যোগ করলে 3, এরকম করে প্রত্যেকবার আমাকে জোড় সংখ্যা নির্ণয় করে দেখাবে। 2 4 6 এইভাবে নির্ণয় করে দেখাইছে। আমি যদি এখানে এই কোডটা দেখাই, এই কোডটা হচ্ছে নাম্বার অফ টার্মস ইন ফিবোনাকি সিকোয়েন্স টু প্রিন্ট। আচ্ছা, এটা ফিবোনাকি সিকোয়েন্স প্রিন্ট করার কোড। তো নাম্বার অফ টার্মস আমি এখানে অলরেডি দিয়ে রাখছি কত, 11 পর্যন্ত। ইনিশিয়ালাইজ দ্য ফার্স্ট টু টার্মস, প্রথম নম্বর দুইটা নম্বর সবসময় 0 এবং 1 দিয়ে 1 থাকবে, 0 1, প্রথম দুইটা নম্বর সবসময় 0 এবং 1 থাকবে। এরপর থেকে আমি বলছি এখানে কি, প্রিন্ট দ্য ফার্স্ট 10 ফিবোনাকি নাম্বার, প্রথম 10টা ফিবোনাকি নাম্বার লিখতে বলছে আমাকে। এখন কিভাবে করব, এই ফর ইন রেঞ্জের কথা বলছে এখানে, ইন রেঞ্জের কথা এখানেও আছে, যেটা এই রেঞ্জের ভিতর রাখছি, ইন রেঞ্জ 1 n plus 1। তাহলে আমি এখানে ইন রেঞ্জ কত রাখছি, নাম্বার অফ টার্মস আমি অলরেডি এখানে 11 লিখে দিছি, এই কারণে ওখানে ওই কন্ডিশনটা দিইনি। প্রিন্ট এ মানে এ হচ্ছে 0, কমা এন্ড, এন মানে হচ্ছে লাস্টের সংখ্যা কি। এখন আমি যদি এটা রান করি, কত আছে দেখেন, প্রথম 10টা ফিবোনাকি নম্বর, এটা কেমনে, 0 সাথে 1 যোগ করলে 1 হয়। এইটা ফিবোনাকি সিরিজ হচ্ছে সমান্তর ধারার মতো, পূর্ববর্তী সংখ্যার সাথে পরবর্তী সংখ্যার যোগফল। 0 সাথে 1 যোগ করলে 1, তারপর 1 এর সাথে 2 যোগ করলে 3 হবে, 3 সাথে 2 যোগ করলে 5 হবে, 5 এর সাথে 3 যোগ করলে 8 হবে। এরকম করে মোট 10টা ধারা এখানে দেওয়া হয়েছে। 34 এর সাথে 21 যোগ করলে 55 হবে। এটা হচ্ছে 10ম ধারা, এটা হচ্ছে ফিবোনাকি সিরিজ ধরা হয়। এটাই হচ্ছে ফর লুপের কাজ। ফর লুপ এই কাজটাই করছে। আমি শুধু নাম্বার অফ টার্মটা লিখে দিছি 11 কেন লিখছি, এখানে অলরেডি যেহেতু আমি 0 থেকে স্টার্ট করতেছি, এই জন্য এখানে 11 লিখছি 10টা আসার জন্য। তারপর সেম কোড এখানে দিছে, জোড় সংখ্যা যেটা বিজোড় সংখ্যা নির্ণয়ের কোড সেম, মানে এখানে ইকুয়াল 0 যেটা দিছে, ইকুয়াল 0, এখানে এই বিস্ময় সূচক যে চিহ্নটা দেখতেছেন, বিস্ময় সূচক চিহ্ন সমান, পাশে দিয়ে সমান, এটা মানে হচ্ছে নট ইকুয়াল, মানে সমান নয় বোঝাচ্ছে। তার মানে আমার যদি ভাগশেষ 0 না আসে, তার মানে সেটা বিজোড় সংখ্যা, এটা হচ্ছে এটা সত্য। তারপর 1 হতে n পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়, এগুলা সবগুলো আমি অলরেডি এখানে সত্যগুলো দিয়েছি। ইউজার ফাংশনের ক্ষেত্রে বলতে গেলে এই মৌলিক সংখ্যার সত্য হচ্ছে এটা, n এর মান যদি 1 এর সমান বা কম হয় রিটার্ন ফলস ফর i ইন রেঞ্জ। এখানে ফর লুপ ব্যবহার করেছে, মৌলিক সংখ্যা 2 দিয়ে শুরু হয়, তো 2, তারপর হচ্ছে ইন্টিজার n ইনটু 0.5 প্লাস 1, এটা একটা সত্য, মৌলিক সংখ্যা নির্ণয়ের সত্য, এটা একটু মুখস্থ করে রাখবেন বা মনে রাখবেন। তারপর হচ্ছে যদি ভাগশেষ 0 আসে, তাহলে সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা, পাশে 0 না আসলে কিন্তু মৌলিক সংখ্যা হবে না। ঠিক তেমনই এখানে এন্টার রেঞ্জ লিখছে, মৌলিক সংখ্যার 20 পর্যন্ত মৌলিক সংখ্যা লিখতে বলছে, এখানে এটা দেখছেন, এখানে এটা ব্যবহার করা হয়েছে। তাহলে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 2 3 5 7 11 13 17 19, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ফিবোনাকি সংখ্যা যেটা মাত্র আমি দেখাইছি আপনাদেরকে, এইটাই দেখাইছি এখানে। তারপর 1 থেকে n তম সিরিজ পর্যন্ত এর যোগফল নির্ণয়ের প্রোগ্রাম, মানে এখানেও সেম আমি ফর লুপ ব্যবহার করতে পারবো, এখানে ওরা ওয়াইল লুপ ব্যবহার করছে। ওয়াইল লুপ এটাও একটা লুপ, এই তো ওয়াইল লুপ, এটা হচ্ছে ওয়াইল লুপ। একটু আগে আমি যে ফর লুপটা আমি আপনাদেরকে দেখাইছি, ফিবোনাকি সিরিজের যে ফর লুপটা আমি এখন দেখাইছি আপনাদেরকে, এটা ওয়াইল লুপটাও ঠিক তেমনই।
while লুপের বিষয়টাও সেম, কিন্তু এখানে দেখছি নাম্বার অফ টার্মস আমি 10 ঠিকই ধরছি 10। কেন? এখানে কাউন্ট আমি 0 থেকে কাউন্ট করতেছি এই কারণে। ওখানে কাউন্ট 1 থেকে করছে বলে 10টার জন্য 11টা নাম্বার অফ টার্মস লিখতে হয়েছে। এখানে কাউন্ট 0 থেকে করতেছি বলে এখানে 0 1 2 3 1 থেকে 10 পর্যন্ত। তো ফার্স্ট 10 নম্বর ফিবোনাকি সিকোয়েন্স, এটা while লুপের নিয়ম কেমন, আমি while লিখবো, কাউন্ট আমি এখানে অলরেডি দিয়েছি, কাউন্ট লেস দেন নাম্বার অফ টার্মস, কাউন্ট এটা ইনক্রিমেন্ট হতে থাকবে। কেন কেন বলতে নিচে এখানে দেখছেন কাউন্ট প্লাস ইকুয়াল 1, এখানে কাউন্ট প্লাস ইকুয়াল 1 বলতে কি বোঝাচ্ছে, COUNT, কাউন্ট COUNT, কাউন্ট প্লাস 1। এখানে এই কাউন্ট প্লাস ইকুয়াল বলতে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1 এটাকে বোঝাচ্ছে। এখন এটা এখানে কাউন্ট শব্দটা দুইবার ব্যবহার হয়েছে বলে আমি কোডিং এর ভাষায় একটা কথা আছে, ডোন্ট রিপিট ইউরসেলফ, তাই এখানে দুইবার রিপিট না করে আমি একবারে কাউন্ট লিখে প্লাস ইকুয়াল লিখছি তাড়াতাড়ি হওয়ার জন্য, যেটাকে বল। এটা হচ্ছে এটার নিয়ম। এখানে কাউন্টটা ইনক্রিমেন্ট হতে থাকবে মানে বাড়তে থাকবে এক করে। তো কতক্ষণ চলবে, নাম্বার অফ টার্মস এর ছোট পর্যন্ত। নাম্বার অফ টার্মস আমি এখানে দিছি 10, তাহলে 9 পর্যন্ত চলবে, 0 থেকে 9 পর্যন্ত। তার মানে 0 থেকে 9 বলতে 10টা নম্বরে ধরা হচ্ছে। আর এগুলো ঠিক সেম আগের মতোই। তাহলে আমি যদি এটা রান করি, আউটপুট 3 কি একই আসবে, শুধু লুপের নিয়মটা ভিন্ন কিন্তু কাজ একই। এখানেও এই জিনিসটা করছে while লুপ ব্যবহার করে, sum is equal to sum plus 1। আচ্ছা, এখানে ফর লুপ ইউজ করছে এরা, এখানে অ্যালগরিদম লিখছে while লুপের কিন্তু কোড ব্যবহার করছে ফর লুপের। আচ্ছা, সমস্যা নেই, আমি আপনাদেরকে while লুপটা দেখাই দিছি এমন। তারপর এটা হচ্ছে বেজোড় সংখ্যা সিরিজের যোগফল। বেজোড় সংখ্যা সিরিজের যোগফল কেমনে নির্ণয় করছে, 1 3, এটা হচ্ছে কিভাবে আমি শর্তটা দিচ্ছি সেটার উপর নির্ভর করতেছে। 1 থেকে স্টার্ট হবে, বেজোড় সংখ্যা তো 1 থেকে স্টার্ট হয়। তারপরে শর্ত হচ্ছে কতটুকু পর্যন্ত, কতবার বৃদ্ধি পাবে এটা, n+1 করে। এখন এর পরের বার আমি যদি চালাই, মানে এটা একবার চললে একবার লুপ হবে, আবার যখন আসবে এর মান 1 এর সাথে 1 যোগ করলে 1 এর সাথে 1 যোগ করলে 2 না, এখানে লাস্টে 2 আছে, তার মানে 2 এর সাথে 1 যোগ করবে বারবার, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3, তাহলে 3 এর সাথে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। এখানে একটা বিষয় আছে, এখানে সাম যোগ করছে প্রত্যেক, আচ্ছা এখানে সাম ইজ ইকুয়াল টু 0 ধরা হয়েছে, ঠিক আছে। এবার হয়েছে সাম ইজ ইকুয়াল টু 0 ধরা হয়েছে ফর আই ইন রেঞ্জ 1, n+1 2। এখন একবার যখন আমরা রান করব, ধরেন একবার রান করছি, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, এখানে সাম এর মান কত, 0, আমরা এখানে 0 লিখে রাখছি। 0 প্লাস আই, আই এর মান কত, আই এর মান হচ্ছে 1, তো 0 প্লাস 1 সমান কত, 1। তার মানে একবার যখন রান করব সামের মান তখন 1 হয়ে গেছে। এখন এই সামটা এখন আপডেট হয়ে কত হয়ে যাবে, সামের মান এখন 1। আবার যখন এটা রান করব তখন এই সামের মান 1 প্লাস এখানে আই এর মান কত হবে, আই এর মান হবে 2, এখানে আমি 2 লিখে রাখছি। তাহলে 2 1 প্লাস 2 সমান কত, 3। এরপর আবার যখন রান হবে 3 প্লাস 2 সমান 5, এভাবে n তম পর্যন্ত চলতে থাকবে। আমি যদি রেঞ্জ লিখি 99, তাহলে 1 থেকে 99 পর্যন্ত হবে কত, 2500। লাস্টে আমি কমা সাম লিখছি, মানে যখন আমি লিমিট দিয়ে দেব তারপর লাস্টে যে সামটা হবে সেই সামটাই হবে আমার ইকুয়াল, মানে যোগফল। এটা হচ্ছে 2500। এটা হচ্ছে ফর লুপের কাজ। ঠিক একইভাবে জোড় সংখ্যার যোগফল, ওটা বিজোড় সংখ্যা ছিল যোগ সংখ্যা, জোড় সংখ্যাটাও একইভাবে কাজ করছে। কি ইউজ করছে ফর লুপ, এখানে 2, ওখানে আই এর মান 1 দিয়ে স্টার্ট হয়েছে, কারণ বেজোড় সংখ্যা তো 1 দিয়ে স্টার্ট হয়, কিন্তু জোড় সংখ্যা স্টার্ট হয় 2 দিয়ে, এই জন্য 2,
এখানে 2 দিছে। আর বাকিগুলো তো আগের মতোই সেম, 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, এরকম বাকিগুলো একইভাবে ব্যবহার করছে। এখন 7 এর সাথে সিরিজের যোগফল নির্ণয় করা। আচ্ছা, এটা হচ্ছে আমরা সমান্তর দ্বারা যেটা ধরছি, 7 এর সাথে 14, এখানে এটার ডিফারেন্স কত? 7। তা 21 থেকে 14 ডিফারেন্স কত? 7। এটা হচ্ছে গুণোত্তর ধারা, সমান্তর ধারা সরি গুণোত্তর ধারা। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21 যেটা ধরি আমরা, প্রত্যেকবার 7 করে বৃদ্ধি পাচ্ছে। এটার যোগফল কিভাবে করছে? এখানে এরা এখানে এই জন্য 7 দিয়ে স্টার্ট করছে, রেঞ্জ 7 দিয়ে স্টার্ট করছে, আবার আগের মতো প্রত্যেকবার 7 করে বৃদ্ধি পাবে। নিয়ম আগের মতোই, জোড় বেজোড়ের সংখ্যা যেগুলো দেখছেন, কিন্তু এখানে ওই সংখ্যাটা চেঞ্জ হবে, মানে কতটুকু ডিফারেন্স এটাই। তারপর ফাংশন ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল ভ্যালু, ফ্যাক্টোরিয়াল আমি ইউজ করছি এখানে করছি মনে হয়। আচ্ছা না, এটা আরেকটা সেট। আচ্ছা, এটা যেটা ক্যালকুলেটর, যেটা আমি দেখাইছিলাম ক্যালকুলেটর নম্বরটা, এটা হচ্ছে লিপ ইয়ার, লিপ ইয়ারেরটা। তারপর ডিকশনারি, আচ্ছা আপনাদের দেখেন ফ্যাক্টোরিয়াল ভ্যালু আমরা কি জানি, প্রত্যেকটা যে সংখ্যাটা আমি দিব সেই সংখ্যা সহ পূর্ববর্তী যত সংখ্যা আছে সবগুলোর গুণফলে হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তা আমি যদি নাম্বার অফ ভ্যালু 8 দিই, 8 থেকে শুরু করে 8 এর পূর্ববর্তী যত সংখ্যা আছে সবগুলোর গুণফল। তার মানে আমি যদি ক্যালকুলেটর দিই, হ্যাঁ এখানে 8 লিখছে, 8 এর সাথে আমি 7 গুণ করব, তারপর 6, তারপর 5, তারপর 4, তারপর 3, 2, 1, কত আছে? 40,320। এখানে দেখছেন 40,320, মানে আমি যে সংখ্যাটা লিখবো তা সেই সংখ্যা সহ পূর্ববর্তী যত সংখ্যা আছে সেগুলোর গুণফল। তো এখানে এই কাজটাই করছে। এখানে একটা ফাংশন আছে ডি ফ্যাক্টোরিয়াল এক্স, ফ্যাক্ট সমান 1, এক তো হবে, ফ্যাক্টের মান সবসময় 1 দিয়ে স্টার্ট হবে, ফর আই ইন রেঞ্জ 1 থেকে স্টার্ট হয় এক্স প্লাস 1, এক্স প্লাস 1, এবং মানে এক এক করে বৃদ্ধি পাবে কতটুকু পর্যন্ত? ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই, যত সংখ্যা আমি দিব সেটা, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 বৃদ্ধি পাবে, রিটার্ন ফ্যাক্ট। এখন ইনপুট আমি একটা নাম্বার দিব, ভ্যালু নাম্বার, ইনপুট n। এখন nটাই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মানটা, যেখানে আমরা এখানে ফ্যাক্ট x লিখছি, x এর মানটা হচ্ছে n এর মানটা, n এর মানটা এখন এখানে বসে গেছে। তাহলে x এখানে x প্লাস 1, x প্লাস 1 পর্যন্ত রেঞ্জ। এতটুকুই এরকম। তা n সংখ্যক নাম্বার ইনপুট দিয়ে মোট নাম্বার ও গড় মান বের করার নিয়ম, এগুলো আগের মতোই, মানে n সংখ্যক ইনপুট নাম্বার দিব, আর মোট নাম্বার মানে টোটাল সাম, টোটাল সাম কত আসতেছে। তাও গড় মান, গড় মান তো আমরা জানি, আমি যে n সংখ্যক নাম্বার দিছি ওই n সংখ্যক নাম্বারের সাথে টোটাল সাম ভাগ করে দিলে গড় মান আসে যাচ্ছে। কন্ডিশন গুলা এখানে ম্যাথমেটিক্যাল কন্ডিশন গুলা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এটার আউটপুট। এখন এটার মৌখিক প্রশ্ন আসলে কেমন আসতে পারে? লুপিং বলতে কি বোঝায়? প্রোগ্রামে কোনো অংশবিশেষ নির্দিষ্ট সংখ্যকবার বা প্রদত্ত কোনো শর্তে না পৌঁছা পর্যন্ত অথবা অনির্দিষ্ট সংখ্যকবার পুনরাবৃত্তি করাকে লুপিং বলা হয়। লুপিং ব্যবহারের সুবিধা কি? প্রোগ্রামে নির্দিষ্ট কোনো কাজ 2 বা ততোধিকবার সম্পাদনের প্রয়োজন হলে সেক্ষেত্রে লুপিং স্টেটমেন্ট ব্যবহার করলে একই স্টেটমেন্ট বারবার লেখার প্রয়োজন হয় না। এখন এখানে যে এখানে এটা বারবার যে লুপ করে দেখাচ্ছে, আমি যদি নর্মাল পদ্ধতি করি
এটা আমাকে নর্মাল পদ্ধতিগুলো অনেক বড় একটা কোড হয়ে যেত, মানে বারবার আমার ভ্যালু আপডেট করে আমাকে আবার আরেকটা শর্ত দিতে হতো, তাহলে এটা কোডটা অনেক লম্বা হয়ে যেত। লুপিং এর কাজটা এখানে আসছে, যেহেতু শর্ত একটাই, তাহলে আমাকে এক কাজ বারবার করে করতে হচ্ছে, ওই এক কাজ বারবার করার বিষয়টাই লুপিং এ ঢুকে দেওয়া হয়েছে। লুপিং এর প্রকারভেদ, লুপিং হচ্ছে দুই প্রকার: কন্ডিশনাল লুপিং ফ্লো, আনকন্ডিশনাল লুপিং ফ্লো। ফর লুপিং স্টেটমেন্ট কখন ব্যবহৃত হয়? প্রোগ্রামে এক বা একাধিক স্টেটমেন্টের একটি নির্দিষ্ট সংখ্যক বার এক্সিকিউট করার জন্য ফর লুপ ব্যবহৃত হয়। বেশিরভাগ ফর লুপ স্টেটমেন্টে ব্যবহৃত হয়। তারপর রেঞ্জ ফাংশনের বিবেচ্য বিষয় কি? রেঞ্জ ফাংশনের বিবেচ্য বিষয় হচ্ছে, রেঞ্জ ফাংশনের সকল প্যারামিটার অবশ্যই ইন্টিজার বা পূর্ণসংখ্যা হতে হবে। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণসংখ্যা। রেঞ্জ ফাংশনের প্যারামিটার সমূহ পজিটিভ বা নেগেটিভ যে কোনো সংখ্যা হতে পারে প্যারামিটার সমূহ। তারপর পাইথন রেঞ্জ ফাংশনের ইন্ডেক্স সাধারণত 0 থেকে শুরু হয়। এই জন্য 0 থেকে শুরু হয় বলে এখানে আমি এই ফর লুপ যখন এখানে ইউজ করছি ফিবোনাক্কিতে, 0 থেকে শুরু হয় বলে এখানে নাম্বার অফ টার্মস 11 দিতে হয়েছে, কারণ আমার এখানে 10টা নাম্বার ধরতে হচ্ছে। আর আমি যদি 0 থেকে শুরু করি তাহলে 0 থেকে শুরু করলে এখানে 11 দিতে হয়েছে, এরা এখানে 1 করে বৃদ্ধি পাচ্ছে, তো অলরেডি ধরেছে। এই কারণে ওয়াইল লুপের ক্ষেত্রে যেটা দেখতেছেন, ওয়াইল লুপে কিন্তু কাউন্টের মান আমি 0 ধরছি, তাও 1 করে বৃদ্ধি করাচ্ছি, ঠিক আছে? কিন্তু ফর লুপের ক্ষেত্রে এরকম না। ওয়াইল লুপের সিনট্যাক্স কি? ওয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে, প্রথমে ওয়াইল কন্ডিশন দিতে হবে, তারপর স্টেটমেন্ট দিতে হবে। মানে কি কন্ডিশন বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে কন্ডিশন, while count less than number terms, তারপর তারপর কি বলছে, তারপর স্টেটমেন্ট। এটা হচ্ছে কন্ডিশন while less than number, এরপর হচ্ছে এটা হচ্ছে স্টেটমেন্ট, কি করতে হবে। তারপর while লুপের কন্ডিশনটি যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত while লুপটি চলবে। কন্ডিশন মিথ্যা হলে প্রোগ্রামের এক্সিকিউশন শেষ হয়ে যাবে, মানে বের হয়ে যাবে এক্সিকিউশন থেকে। ইনফিনিট লুপিং বলতে কি বোঝায়? প্রোগ্রামে এক বা একাধিক স্টেটমেন্টকে শর্তবিহীনভাবে বা অনির্দিষ্ট সংখ্যকবার আবর্তন করানোর প্রক্রিয়াকে ইনফিনিট লুপিং বলে। ইনফিনিট লুপিংটা হচ্ছে যে, এটা আমি কোনো লিমিটেশন দিয়ে রাখি নাই, যেটাকে বলে লিমিটেশন দিয়ে না রাখলে এটা অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে, লুপ চলতে থাকবে। এখন এটা যদি করা হয়, সাধারণত এক সময় এটা ল্যাপটপ হ্যাং হয়ে যাবে, হ্যাং করবে আপনার ল্যাপটপের সিপিইউ হাই হয়ে যাবে, কারণ এটা ইনফিনিট ভাবে চলতে থাকবে। এই কারণে তাই কোনো ক্রমে এটা করিয়েন না, ভুলেও করিয়েন না। নেস্টেড লুপিং বলতে কি বোঝায়? একটি লুপিং স্টেটমেন্টের মধ্যে অন্য কোনো এক বা একাধিক লুপিং স্টেটমেন্ট ব্যবহার করলে তাকে নেস্টেড লুপিং বলে। এক্ষেত্রে মধ্যবর্তী লুপকে ইনার লুপ এবং বহিস্থ লুপকে আউটার লুপ বলে। মানে দুইটা লুপের ভিতর লুপ ব্যবহারকে নেস্টেড লুপিং বলে। আউটার লুপের পূর্বে ইনার লুপের কাজ শেষ হয়। যদি আমি ধরা হয় নেস্টেড লুপিং এর উদাহরণ যদি দিই আপনাদেরকে, এটা হচ্ছে ইনার লুপ, মানে লুপের ভিতর লুপ। এটা হচ্ছে আউটার লুপ, এটা পুরোটাই আউটার লুপ। আর এই লুপের ভিতর লুপটা হচ্ছে ইনার লুপ, যে দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখন এটার যদি একটা আমি এক্সাম্পল দিই, বেসিক এক্সাম্পল হচ্ছে এরকম: আমি এক্স এর মান ধরলাম 1 2, ওয়াই এর মান ধরলাম 4 5। এখন ফর আই এর জন্য ইন এক্স এর কে ধরছি, এবং এটা হচ্ছে কন্ডিশন, প্রথম কন্ডিশনের ভিতরে এটাকে এখন স্টেটমেন্ট ধরা হচ্ছে। এই আউটার লুপের জন্য এটা কিন্তু একটা স্টেটমেন্ট, কিন্তু এটা হচ্ছে ইনার লুপ। জে ইন ওয়াই, এখন ওয়াই কে ধরা হয়েছে। এই ইনার লুপের জন্য এটা হচ্ছে স্টেটমেন্ট, ঠিক আছে? এটা পুরোটাই স্টেটমেন্ট হচ্ছে আউটার লুপের জন্য এটা পুরোটাই হচ্ছে একটা স্টেটমেন্ট। আর এই ইনার লুপের জন্য এটা হচ্ছে স্টেটমেন্ট, প্রিন্ট আই এবং জে। এখন আউটপুট 1 4 কোনটা?
প্রিন্ট আই যে বলছে, আই এবং জে, আউটপুট 14152425 কিভাবে করছে 14152425 এইভাবে প্রিন্ট করা হয়েছে। এটা এটা আরেকটা কি বলতাম এই এক্সাম্পল। এখন বাকিগুলো দেখা হবে। নেস্টেড ওয়াইল লুপ সেম, নেস্টেড ফর লুপ যেভাবে ইউজ করছে নেস্টেড ওয়াইল লুপও সেম এভাবে ব্যবহার করা হয়েছে। শুধু পার্থক্যটা কি, ওয়াইল কন্ডিশনও দুইবার ব্যবহার করা হবে, স্টেটমেন্টও দুইবার, ফর এর জন্য যেমন ওয়াইলের জন্য তেমন। ব্রেক স্টেটমেন্ট কাজ কি, ব্রেক স্টেটমেন্টের কাজ হলো ব্রেক স্টেটমেন্ট পাওয়া মাত্রই লুপের এক্সিকিউশন তাৎক্ষণিকভাবে থেমে লুপ থেকে বের হয়ে যাবে এবং লুপের বাইরে কোনো স্টেটমেন্ট থাকলে সেগুলোর এক্সিকিউশন শুরু করা হবে। কন্টিনিউ স্টেটমেন্টের কাজ কি, কন্টিনিউ স্টেটমেন্ট হলো কন্টিনিউ মানে স্টেটমেন্ট পাওয়া মাত্র লুপের এক্সিকিউশন তাৎক্ষণিকভাবে থেমে যাবে কিন্তু লুপ থেকে বের হবে না। ব্রেকটা কি করবে, তাৎক্ষণিকভাবে থেমে যায় লুপ থেকে বের হয়ে যাবে, কিন্তু এইটা কি করবে, এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে কিন্তু লুপ থেকে বের হবে না, শুধুমাত্র কন্ডিশনের অংশটুকু বাদ দিবে এবং প্রোগ্রামের বাকি অংশের কাজ সম্পন্ন করবে। এরপর লিস্ট অ্যারে ব্যবহার করে প্রোগ্রাম তৈরি এক্সিকিউশন করা। লিস্ট অ্যারের প্রোগ্রামগুলো আমি অলরেডি এখানে দিছি আপনাদের জন্য। এটা হচ্ছে লিস্ট, ডিফাইন লিস্ট কতগুলো সংখ্যা ইনপুট বড় ও ছোট সংখ্যা খুঁজে বের করার প্রোগ্রাম লেখো। এখন এখানে একটা আছে, কোড আছে, পাইথন কোড। এখানে আমি কতগুলো নম্বর দিয়েছি, 23, 12, 36, 45, 9, 27 এরকম 14। এখানে মোট কয়টা নম্বর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মোট 10টা নম্বর আছে এই অ্যারে। এটা তো একটা অ্যারে ঠিক না, অ্যারের ভিতরেই নম্বরগুলো। ক্যালকুলেট দ্য সাম অফ দ্য নম্বরস, এখন কি করবে, এই নম্বরগুলা সাম ক্যালকুলেট করবে কিভাবে, এটা একটা ফাংশন, যোগ করার ফাংশন সাম নম্বর। আমি যদি সাম লিখে এই নম্বরটা এখানে আছে বলে এখানে আমি যদি এটা ডিক্লেয়ার করে দিই তাহলে এটা যোগ করে দিবে। এটা হচ্ছে একটা যোগ করার ফাংশন, বিল্ট ইন ফাংশন যেটাকে বলে। আমরা ফাংশন দুই রকম পাই, একটা হচ্ছে ইউজার ফাংশন, একটা বিল্ট ইন ফাংশন। ইউজার ফাংশন হচ্ছে আমরা যেগুলো তৈরি করি নিজে থেকে, একটু আগে আপনারা দেখছেন ইউজার ফাংশন যেগুলো আমরা তৈরি করছি, ইজ ইভেন, ইজ অড, ইজ প্রাইম, এগুলো আমাদের বানানো ফাংশন। কিন্তু লিস্ট কিন্তু বিল্ট ইন ফাংশন, এই সাম এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, পাইথন নিজে থেকে বিল্ট ইন করা, এটার কাজ হচ্ছে যোগ করা। তারপর ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ নাম্বার, অ্যাভারেজ সাম নাম্বারস যেটা এটা, তাও ভাগ লেন্থ অফ নাম্বারস, এলিয়েন মানে হচ্ছে লেন্থ মানে কয়টা নম্বর আছে এখানে, লেন্থ মানে কয়টা সংখ্যা নম্বর আছে, এখানে মোট 10টা আছে তাহলে এখানে 10 বসবে। এটা হচ্ছে এটা একটা বিল্ট ইন ফাংশন লেন্থ, তারপর সাম। তারপর ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার ইন দ্য লিস্ট, এই লিস্টের মধ্যে এটা একটা লিস্ট কিন্তু এটাকে একটা লিস্ট ধরা হয়, তাহলে ম্যাক্সিমাম নাম্বার এই লিস্টের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা আমাকে এখানে ফাইন্ড করবে কোন ফাংশনের মাধ্যমে, এই ম্যাক্স ফাংশনের মাধ্যমে, বিল্ট ইন ফাংশনের মাধ্যমে। এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 45, রান করলে 45 আসবে। তারপর আচ্ছা এটা রান করে ফেলি, হ্যাঁ দেখছেন লিস্ট অফ নাম্বারস এখানে প্রিন্ট করছে, তারপর সাম অফ নাম্বারস এগুলো যোগ করলে 265, অ্যাভারেজ অফ নাম্বার 26.5, তারপর ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 50 আছে, 50 আছে, আচ্ছা সরি এখানে 50 আছে। তারপর মিনিমাম নাম্বার সেম, মিন একটা ফাংশন আছে বিল্ট ইন, মিন মাধ্যমে মিনিমাম নাম্বার হচ্ছে 9। তারপর সর্টেড লিস্ট, সর্টেড মানে কি, সর্টেড মানে হচ্ছে ছোট থেকে বড়, তার মানে যে লিস্টটা আছে সেই লিস্টে সর্ট করে দিলে 9 হচ্ছে সবচেয়ে ছোট, তার 50 হচ্ছে সবচেয়ে বড়, তার 9, 12, 14 এরকম ছোট থেকে বড় করে সাজানো হয়েছে। এটাই হচ্ছে লিস্ট প্রোগ্রাম। বলতে গেলে এক কথায় বলতে গেলে আমি লিস্টের সব প্রোগ্রাম একটার মধ্যে দেখাই দিছি আপনাদেরকে। এইখানে সেম এই কাজটাই করছে, ইনপুট নিয়ে ছোট বড় সংখ্যা খুঁজে বের করার প্রোগ্রাম লিস্ট থেকে, এই কাজটা এখানে করছে। তারপর লিস্টে কতগুলো ইনপুট সংখ্যা নিয়ে বড় সংখ্যা এবং লোকেশন খুঁজে বের করার নিয়ম। লোকেশন একটা হচ্ছে প্রিন্ট ম্যাক্স এন্ড লোকেশনের জন্য একটা বিল্ট ইন ফাংশন আছে লোক, এটা
তারপর সেট ম্যাক্স, আচ্ছা ম্যাক্স যেটা বলছিলাম এখানে কোড যেটা আছে পাইথন প্রোগ্রাম টু ফাইন্ড দ্য লার্জেস্ট এবং স্মলেস্ট নাম্বার ইন এ লিস্ট, আচ্ছা এটা কি লাস্ট বড় সংখ্যা এবং লোকেশন খুঁজে বের করেন, দুইখানে তার একটা দিচ্ছে এন্টার দ্য টোটাল নাম্বার অফ লিস্ট, এটা এখানে ফর লুপ ইউজ করছে কতটা টোটাল নাম্বার আমি লিস্টের মধ্যে দিতে চাচ্ছি, মানে আমি তো এরকম সবসময় এরকম করে দিতে পারবো না, এরকম হলে অনেক লম্বা হয়ে যাবে সংখ্যা, তাই এখানে একটা নাম্বার অফ লিস্টের জন্য এখানে এরা ফর লুপ ইউজ করছে। তারপর এখানে কি বলছে, তারপর ইনপুট প্লিজ এন্টার দ্য ভ্যালু অফ এলিমেন্টস নেম লিস্ট ডট অ্যাপেন্ড, নেম লিস্ট ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড মানে যোগ করা, কি যোগ করবে ভ্যালুটা যোগ করবে এখানে, তো i is equal to 1, maximum is equal to number of list 0, 0 থেকে স্টার্ট হয়েছে নাম্বার, এটা হচ্ছে ইন্ডেক্স ভ্যালু 0, অ্যারের মধ্যে একটা ভ্যালু আছে ইন্ডেক্স ভ্যালু 0 থেকে স্টার্ট হয় যেটা, তা while I less than number, এখানে তারপর এখানে কন্ডিশনসে কন্ডিশন তারপর if max less than number list I, max is equal to number of list, আচ্ছা এখন এটা রান করলে কি হবে, প্লিজ এন্টার দ্য টোটাল নাম্বার অফ লিস্ট এলিমেন্ট, আমি এখানে যেখানে যে মেসেজটা দিছে প্রিন্ট করতে বলছে প্লিজ এন্টার ভ্যালু অফ এলিমেন্ট, প্লিজ এন্টার টোটাল নাম্বার অফ লিস্ট 5 দিছি আমি, এখন আমাকে মোট 5টা ভ্যালু আমাকে নিতে চাইবে, কেন অলরেডি এটা এখানে ফর লুপ দেওয়া আছে এই কারণে 5টা আমি ভ্যালু দিয়ে রাখলাম, এরপর বলছে দ্য লার্জেস্ট এলিমেন্ট ইন দিস লিস্ট, লার্জেস্ট এলিমেন্ট হচ্ছে এই লিস্টের মধ্যে কোন সংখ্যাটা বড়, এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটাও লিখছে এবং এটা কোন লোকেশনে আছে মানে কততম ভ্যালুতে আছে 4 নম্বর লোকেশনে, এই 4 নম্বর লোকেশনটা এইটার মাধ্যমে লোকেট করা হয়েছে, লোকেশন এলওসি যেটা বলছে এলওসি ইজ ইকুয়াল টু আই, ঠিক আছে, যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা যে লোকেশন আছে সেই লোকেশনে এখানে লোকেট করবে, ম্যাক্স এর উপর নির্ভর করতেছে লোকেশনটা, ঠিক আছে, এরপর লিস্টে একই সংখ্যার ইন্ডেক্স নাম্বার প্রিন্ট করা, আচ্ছা এগুলা অন্যরকম, আচ্ছা এইটা হচ্ছে কি লিস্ট হতে ডুপ্লিকেট আইটেম রিমুভ করা, ডুপ্লিকেট কোনো সংখ্যা আছে কিনা এটা রিমুভ করার একটা প্রোগ্রাম, কিভাবে করবে ডিফ রিমুভ ডুপ্লিকেট, একটা ফাংশন ফাইনাল লিস্ট রাখলাম, খালি রাখলাম, একটা অ্যারে নিলাম, ফর নাম্বার ইন ডুপ্লিকেট ইফ নাম্বার নট ইন ফাইনাল লিস্ট অ্যাপেন্ড নাম্বার রিটার্ন ফাইনাল লিস্ট, আচ্ছা ডুপ্লিকেট, এখন আমি ইনপুট নাম্বার দিব এন্টার ডিজিট অর অ্যালফাবেট সেপারেটেড বাই কমাস, কমা দিয়ে সেপারেট করবে, এখানে ডট স্প্লিট এটা কমা দিয়ে নিজে থেকে সেপারেট করবে, তারপর অরিজিনাল লিস্ট যেটা আমি যেটা দিছি সেটা প্রিন্ট করবে, তারপর বলছে লিস্ট আফটার রিমুভিং ডুপ্লিকেট কোনটা, এটা হচ্ছে রিমুভ ডুপ্লিকেট, এটা একটা বিল্ট ইন ফাংশন, এটাও একটা বিল্ট ইন ফাংশন, তাহলে এখানে 5 6 4 5 6 7 8 9 7 8 এখানে কতগুলা ডুপ্লিকেট নাম্বার আছে, ডুপ্লিকেট নাম্বারগুলো যদি রিমুভ করি তাহলে কি হয় 5 6 4 7 8 9 এভাবে আসে, এখানে কতগুলো বিল্ট ইন ফাংশনের বিষয় আছে, ঠিক আছে, যেরকম আমি এখানে বিল্ট ইন ফাংশন দেখাইছি আপনাদেরকে সাম লেন তারপর ম্যাক্স মিন সর্টেড এগুলার মতো বিল্ট ইন ফাংশন আছে, আমি যদি বলি পাইথন বিল্ট ইন ফাংশন এরকম যদি সার্চ করেন আপনারা পেয়ে যাবেন সাধারণত, দেখছেন কোর ফাংশনালিটি হচ্ছে এখানে এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন সর্টেড, তারপর এখানে আরো আছে এক্সাম্পল কমনলি ইউজ প্রিন্ট এটা একটা বিল্ট ইন, লেন যেটা এইমাত্র আপনাদেরকে দেখাইছি লেন, রেঞ্জ ইনপুট টাইপ অ্যাপস সাম মিন ম্যাক্স সর্টেড, দেখছেন এগুলা আছে, তারপর আরো যাই
বলতে গেলে সব কোডে একসাথে আসি গেছে, যেগুলো আমি আপনাদের দেখাইছি ছোট বড়। সর্টিং এর বিষয়টা সর্টের মাধ্যমে করানো হয়, সর্ট ফাংশনের মাধ্যমে। এখান থেকে যদি মৌখিক প্রশ্ন আসে কি আসতে পারে, লিস্ট বলতে কি বোঝায়? লিস্ট হচ্ছে পাইথনের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ডাটা টাইপ, যা স্কয়ার ব্র্যাকেট, এই স্কয়ার ব্র্যাকেট হচ্ছে এটা মানে তৃতীয় বন্ধনী, এর ভেতরে কমার সাহায্যে উপাদান সহ প্রকাশ করা হয়। অন্যান্য ল্যাঙ্গুয়েজে যাকে অ্যারে বলা হয়, পাইথনে তাকে লিস্ট বলা হয়। অন্যান্য ল্যাঙ্গুয়েজ বলতে আমরা আরো ল্যাঙ্গুয়েজ জানি যেগুলো হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, ওখানে আমরা এগুলোকে অ্যারে বলি, কিন্তু পাইথনে ওই অ্যারেটাকে আমরা কি বলতেছি? লিস্ট বলতেছি। লিস্ট ও অ্যারের মধ্যে পার্থক্য কি লেখো? সি, সি প্লাস প্লাস বা জাভা ল্যাঙ্গুয়েজে যাকে অ্যারে বলা হয়, পাইথনকে তাকে লিস্ট বলে। তবে লিস্ট অ্যারের চেয়েও স্মার্ট। কেন বলতেছে? কারণ প্রোগ্রামিং এ লিস্টের প্রায়োগিক সক্ষমতা অনেক বেশি। এই জন্য পাইথন বেশি ব্যবহৃত একটা ল্যাঙ্গুয়েজ, তার সাথে পাইথন লিস্টও একটি অনেক বড় সুবিধা। ইন্ডেক্সিং বলতে কি বোঝায়? যে পদ্ধতিতে সিস্টেম কোনো আইটেমকে লিস্টের কোনো আইটেমকে অ্যাক্সেস করার জন্য ইন্ডেক্স নম্বর ব্যবহার করা হয়, তাকেই ইন্ডেক্সিং পদ্ধতি বলে। লিস্টের ইন্ডেক্স নম্বর শুরু হয় 0 থেকে, যেটা একটু আগে দেখছি আমরা। তারপর স্লাইসিং বলতে কি বোঝায়? স্লাইসিং অপারেটর কোলন যেটা বা কোলন ব্যবহার করে লিস্টের আইটেমকে অ্যাক্সেস পদ্ধতিকে স্লাইসিং বলে। লিস্টের উপাদান আপডেটিং এর কোন অপারেটর ব্যবহার করা হয়? লিস্ট এলিমেন্টকে আপডেট করার জন্য অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয়। অ্যাপেন্ড ও ইনসার্ট মেথডের মধ্যে পার্থক্য কি? অ্যাপেন্ড, একটু আগে আমরা অ্যাপেন্ড একটা দেখছিলাম, আর ইনসার্ট লিস্টের শেষে একটি এলিমেন্ট সংযুক্ত করার জন্য অ্যাপেন্ড মেথড ব্যবহার করা হয়, একটি এলিমেন্ট সংযুক্ত করার জন্য। আর অপরদিকে লিস্টের নির্দিষ্ট কোনো পজিশন বা ইন্ডেক্সে কোনো আইটেম সংযোগের জন্য আমরা ইনসার্ট মেথড ব্যবহার করি। অ্যাপেন্ড এবং ইনসার্ট দুটোটা শুনতে একই লাগতেছে, অ্যাপেন্ড মানেও যোগ করা, ইনসার্ট মানেও যোগ করা, কিন্তু দুটোটার কাজ ভিন্ন। অ্যাপেন্ডের কাজ হচ্ছে লিস্টের শেষে যোগ করে, আর ইনসার্ট হচ্ছে লিস্টের যে কোনো একটা পজিশনে, ইন্ডেক্সের কোনো একটা পজিশনে যোগ করে কোনো আইটেম। এই দুটো পার্থক্য হচ্ছে এটাই। তবে ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করে প্রোগ্রাম তৈরি ও এক্সিকিউশন। ইউজার ডিফাইন্ড ফাংশন অলরেডি আমার কাছে এখানে আছে। ইউজার ডিফাইন্ড ফাংশন, এটা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, যেটা প্রথমে আমি আপনাদেরকে একটা দেখাইছি। ইজ ইভেন, ইজ অড, ইজ প্রাইম, এগুলো ইউজার মানে আমার বানানো ফাংশন যেটাকে বলে, এটাকে বলে ইউজার ফাংশন। তারপর ইউজার ডিফাইন্ড ফাংশন, আচ্ছা এরপর আরেকটা আছে ইউজার ডিফাইন্ড ফাংশন। এটা কি? এটা হচ্ছে ক্যালকুলেট সাম নাম্বারস, ক্যালকুলেট দ্য সাম অফ নাম্বারস ইন দ্য লিস্ট, রিটার্ন সাম নাম্বারস। ওই লিস্টের মতোই, কিন্তু ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করছে কিছুটা। কেন বলতেছি? এটা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, মানে আমার বানানো ফাংশন, ক্যালকুলেট সাম। একটু আগে আমরা যে লিস্ট দেখছিলাম, লিস্টের মধ্যে আমি কোনো ফাংশন দিই নাই, লিস্টের মধ্যে আমি ডাইরেক্ট লিখছি সাম নাম্বারস ইজ ইকুয়াল টু সাম নাম্বারস, এই নাম্বারটাকে সাম করে দিবে। লাস্ট যদি প্রিন্ট করতে বসে, ওই সাম নাম্বারসটাই এখানে প্রিন্ট করে দিবে, আর কিছু না। কিন্তু ইউজার ডিফাইন্ড ফাংশন কি করছে? ক্যালকুলেট সাম নামের একটা ফাংশন কি বানাইছি আমি, ভিতরে নাম লিখছি কি নাম্বারস, এখন রিটার্ন সাম নাম্বারস, তারপর ক্যালকুলেট এভারেজ, এভারেজটা সেম, সাম নাম্বারস লেন নাম্বারস, ম্যাক্সিমাম মিনিমাম, তারপর সর্টেড নাম্বার। এখন এখানে যেগুলো নম্বরটা লিখছি, এই নম্বরটা তো আমাকে কল করতে হবে। কোথায় কল করব? এইখানে ডিফাইন এ লিস্ট অফ নাম্বারস। এই যে জিনিসটা আমি লিস্টে আপনাদেরকে দেখাচ্ছি, এটা এখন ইউজার ডিফাইন ফাংশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, মানে কিভাবে করা যায়। দেখছেন ওই নম্বরটা আমি এখানে কল করছি, 23, 12, 18, 14 এরকম। আমি যদি এটা এখন রান করি, সেম আগের মতোই আসবে। শুধু পার্থক্যটা কি, আমি এখানে ইউজার ডিফাইন ফাংশন ব্যবহার করছি, এখানে করি নাই। এটাই পার্থক্য, আর কিছু না। তারপর আশা করি আপনারা বুঝবেন এই জিনিসটা কি ফাংশন ব্যবহার করে ইউজার ডিফাইন ফাংশন। দেখেন ইউজার ডিফাইন ফাংশন আমি আগেও আরেকটা দেখাইছিলাম, সেটা হচ্ছে এটা ইজ ইভেন, ইজ অড, এগুলো কোনো বিল্ট ইন ফাংশন না, মানে পাইথনের বানানো কোনো ফাংশন না, এগুলো আমার বানানো ফাংশন। আমি এখানে চাইলে
মানে যে কোনো নামে দিতে পারি, ইভেন দিতে পারি, ইজ ইভেন দিতে পারি, বা এটা ইভেন, এরকম ভাবে একটা নাম লিখতে পারি আমি, এটা ইভেন। তখন আমাকে এখানে এটা ইভেন কল করতে হবে, ই দিয়ে এটা ইভেন, দেখছেন? কল করলে হয়ে যাবে। এটা হচ্ছে বানানো ফাংশন, আমি যে কোনো নামে ফাংশন বানাতে পারি, সেটাই হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তো এখানেও সেম কাজ করছি, একটু পার্থক্য দেখেন, লিস্টের কোডটা দেখেন, এটা হচ্ছে লিস্টের কোডটা, ঠিক আছে? লিস্টের কোডে এখানে সাম এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, লেন এটা বিল্ট ইন ফাংশন, ঠিক না? এখানে কি করছে, এখানে এগুলা আমি নাম্বার ইকুয়াল টু, না বিল্ট ইন মানে হচ্ছে পাইথনের নিজস্ব ফাংশন বিল্ড করা, এগুলা আমরা বানাইলে হবে না, ঠিক আছে? আমি যদি এখানে আমার ইউজার ডিফাইন্ড ফাংশন আমি যদি এখানে সাম দিয়ে দিই তাহলে হবে না, কারণ এটা অলরেডি বিল্ট ইন করা একটা ফাংশন। আমি বিল্ট ইন ফাংশন কখনোই ইউজার ডিফাইন্ড ফাংশন হিসেবে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? এইগুলা হচ্ছে বিল্ট ইন ফাংশন, সাম, লেন, ম্যাক্সিমাম, ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারটা দেখাবে, মিন মানে হচ্ছে মিনিমাম নাম্বারটা দেখাবে, সর্টেড মানে হচ্ছে নাম্বারটা সর্টেড আকারে করবে, মানে ছোট থেকে বড় করবে। এটা হচ্ছে লিস্টের প্রোগ্রামটা, ঠিক আছে? তা এখন এগুলাকে আমি কি করছি, ইউজার ডিফাইন্ড ফাংশন আকারে প্রকাশ করছি, কেমনে? ক্যালকুলেট অ্যাভারেজ, তাও ফাইন্ড ম্যাক্সিমাম, এটা হচ্ছে বিল্ট ইন ইউজার ডিফাইন্ড ফাংশন। ফাইন্ড মিনিমাম, এগুলো আমি নাম লিখছি দিই। সর্ট নাম্বারস, তো লাস্ট এখানে কি করছি, আমি ওগুলা কল করছি দিই শুধু, ফাইন্ড ম্যাক্সিমাম, ফাংশন কল, ফাংশন কল, কল বলতে ফাংশন কল বোঝাচ্ছে। এইটা যে একটা ফাংশন আমি ক্রিয়েট করছি, সেটাকে আমি কল করতে হবে না? আমি এখানে না লিখলে এটা কি কাজ করবে? করবে না তো, ঠিক না? এইটাকে ফাংশন কল বলতেছে। আমি যেখানে ফাইন্ড মিনিমাম লিখছি, তা আমি যে এখানে মিনিমাম নাম্বার ইকুয়াল টু কি, মিনিমাম নাম্বার ইকুয়াল টু কি দিব আমি, আমাকে দিতে হবে না? এটা কি কোথা থেকে দিতে হবে? ফাইন্ড মিনিমাম যে ফাংশন আমি ক্রিয়েট করছি, যেটা লিখছি, সেটা এখানে আমি ফাইন্ড মিনিমাম নাম্বারটা এখানে লিখে দিছি, তার মানে এখানে ফাইন্ড মিনিমাম মানে মিনিমাম নাম্বারটা এখানে বসবে। কোথা থেকে? নাম্বারস থেকে। নাম্বারস কোথায়? নাম্বারস হচ্ছে এখানে, নাম্বারস ইকুয়াল টু 23, 12, 36, এগুলা এখান থেকে মিনিমাম নাম্বারটা আমাকে খুঁজে বের করবে, ঠিক আছে? একটার সাথে একটা কানেক্টেড, বুঝছেন? আচ্ছা, এটাই হচ্ছে ইউজার। আর ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা আমরা অলরেডি প্রথম ল্যাব ক্লাসে দেখছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র, যেটা s equal to a plus b plus c divided by 2, ওই যেটা আমরা প্রথম ল্যাবে দেখছিলাম ত্রিভুজের সূত্র, ঠিক এটাই এরা এখানে কি হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশনের মাধ্যমে করছে। কিভাবে? ডিফ ট্রায়াঙ্গেল এরিয়া, ট্রায়াঙ্গেল এরিয়া একটা ফাংশন, তারপর a is equal to float, ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা নিতে পারে, যেটা আমি বলছিলাম। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা নিবে, কিন্তু ফ্লোট যদি দিই দশমিক সংখ্যা নিবে। এন্টার ফার্স্ট আর, মানে ত্রিভুজে 3 বাহু আছে, প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু ইনপুট দিব। তার ইফ কন্ডিশন a plus b greater than c and b plus c greater than a and a plus c greater than b হয়, এই কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে s is equal to a plus b plus c divided by 2, এটা হবে। আর এরিয়া, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, ম্যাথ ডট স্কয়ার রুট, ওই যে সূত্রটা আমরা লিখছিলাম। তো প্রিন্ট ট্রায়াঙ্গেল এরিয়া ইজ ইকুয়াল টু, এই এরিয়া যেখানে যে মানটা বসবে, এই মানটা এখানে কল করছি আমি। এই কল বিষয়টা বুঝছেন? আমি যেখানে কোনো কিছু করি, এখানে যদি আমি এখানে লিখি, এটাকে কল বোঝাই, ঠিক আছে? এটা শুধু ফাংশন হোক বা যাও হোক, এটাকে কল বলে। এলস, এলস কি হবে? ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, ট্রায়াঙ্গেল এরিয়া। আবার এই ট্রায়াঙ্গেল এরিয়া, এটা কি জানেন? এটা হচ্ছে ফাংশন কল। এই ট্রায়াঙ্গেল এরিয়া এই জিনিসটা এখানে আমি ফাংশন কল করছি, ঠিক আছে? তাহলে এখন আমি যদি প্রথম নম্বর, দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর কল করি, ট্রায়াঙ্গেল এরিয়া এত হবে, এরকমই। পাইগুলো এরকম মোটামুটি প্রায় সেম, শুধু কিছু ম্যাথমেটিক্যাল কন্ডিশনেরই, যেগুলা আপনারা দেখবেন। আর এখান থেকে মৌখিক প্রশ্ন কি আসতে পারে? ফাংশন বলতে কি বোঝায়? ফাংশন হচ্ছে একটি বড় প্রোগ্রামের একটি স্বাধীন ক্ষুদ্র অংশ, যার একটি নির্দিষ্ট নাম থাকে,
যা এক বা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়, এটাকে ফাংশন বলে। তা ফাংশন কত প্রকার ও কি কি? ফাংশন দুই প্রকার, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, একটা লাইব্রেরি ফাংশন। আচ্ছা, ভালো কথা, এগুলো আবার লাইব্রেরি ফাংশনও ধরে এগুলাকে। এই সর্টেড, তারপর প্রিন্ট, এই প্রিন্ট করার বিষয়টা, এগুলোকে লাইব্রেরি ফাংশনও বলা হয়। ঠিক আছে, তারপর আর্গুমেন্ট ও প্যারামিটার ভেরিয়েবল কাকে বলে? কোন ফাংশনের প্রথম বন্ধনী বা প্যারেনথেসিসের মধ্যে কোনো ভেরিয়েবল ঘোষণা করা হলে ওই ভেরিয়েবল বা ভেরিয়েবল সমূহকে প্যারামিটার বা আর্গুমেন্ট ভেরিয়েবল বলা হয়। প্রথম বন্ধনী বা প্যারেনথেসিস, প্রথম বন্ধনী বলতে এইটাকে বোঝাচ্ছে। আমি যে এখানে একটা বিল্ট ইন ফাংশন ক্রিয়েট করি, এখানে ধরেন একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, এই ফার্স্ট ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট না, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি কি লিখছি? নাম্বারস লিখছি। এই নাম্বারসটা কোথা থেকে আসছে? এই নাম্বারসটা আসছে এখান থেকে। ঠিক আছে, এইটাকে বলতেছে আর্গুমেন্ট বা প্যারামিটার। তারপর ইউজার ডিফাইন্ড ফাংশন কাকে বলে? প্রোগ্রামের ব্যবহারকারী তার নিজস্ব প্রয়োজন বা প্রজ্ঞা অনুযায়ী যে সব ফাংশন ডিফাইন করেন এবং প্রয়োজনে সেগুলো প্রোগ্রামে ব্যবহার করেন, সেগুলোকে ইউজার ডিফাইন্ড বা ব্যবহারকারী বর্ণিত ফাংশন বলে। এগুলাই হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, যেগুলো আমি ব্যবহার করছি। আর ফাংশন চেনার উপায় কি? ফাংশন চেনার সহজ উপায় হলো ফাংশনের নামের শেষে এক জোড়া প্যারেনথেসিস থাকে, মানে ওই ব্র্যাকেট থাকে, ফার্স্ট ব্র্যাকেট থাকে। এই প্যারেনথেসিসের মধ্যে প্যারামিটার বা আর্গুমেন্ট থাকতে পারে, নাও পারে। অনেক সময় থাকতে পারে, যেটা আমি এখানে যেহেতু ব্যবহার করছি এখানে আছে, কিন্তু অনেক সময় নাও থাকে। যেমন আমি একবার আপনাদেরকে দেখাইছিলাম একটা ফাংশন ব্যবহার করে। আচ্ছা, এই তো এটা 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 হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে, এটাও একটা ফাংশন, ট্রায়াঙ্গেল এরিয়া নামে আমি ফাংশন ইউজ করছি, কিন্তু এর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি কিছু দিছি, কিছু দিই নাই। এটা হচ্ছে প্যারেনথেসিস বা ইয়া, এই জন্য বলছে প্যারামিটার থাকতে পারে, নাও থাকতে পারে। লাস্টে দিয়ে আমি এটাকে কল করছি ট্রায়াঙ্গেল এরিয়া নামে, এই ফাংশনটাকে আমি কল করছি। ঠিক আছে, তারপর রিকারশন কি? যে প্রক্রিয়া কোনো ফাংশন নিজেই নিজেকে কল করে সেই প্রক্রিয়াকে রিকারশন বলে। মানে এমন একটা ফাংশন যে নিজেকেই কল করে, আমাকে কল করতে হবে না, সে নিজেই নিজেকে কল করবে, সেটা হচ্ছে রিকারশন। রিকার্সিভ ফাংশন কি? যে প্রোগ্রামে কোনো ফাংশন নিজেই নিজেকে কল করতে পারে, কোনো ফাংশন নিজেই নিজেকে যখন কল করে তখন সেই ফাংশনকে রিকার্সিভ ফাংশন বলে। এই দুইটা একটু ভালো করে দেখবেন, রিকারশন কি এবং রিকার্সিভ ফাংশন কি। যে নিজেকেই নিজে কল করতে পারে, যে ফাংশন নিজেকে নিজে কল করতে পারে, সেই ফাংশনটাই হচ্ছে রিকার্সিভ ফাংশন। আর যে নিজেকে নিজে কল করে সেটা হচ্ছে রিকারশন। তারপর পাইথনে ফাংশন তৈরির সিনট্যাক্স লাগো। ফাংশন তৈরির সিনট্যাক্স কি? ডেফ, ফাংশন নেম, তারপর প্যারামিটার, তারপর কোলন দি, ভিতরে কি থাকবে? স্টেটমেন্ট থাকবে, রিটার্ন এক্সপ্রেশন। মানে রিটার্ন এক্সপ্রেশন বলতে এখানে রিটার্ন দিছি আমি, দেওয়া হয় নাই, রিটার্ন থাকে অনেক সময়। ফাংশন প্রোটোটাইপ বলতে কি বোঝায়? ফাংশন প্রোটোটাইপ হলো কোনো নির্দিষ্ট ফাংশনের সংক্ষিপ্ত বর্ণনা। ফাংশনে কি ধরনের ও কয়টি ডাটা গ্রহণ করবে এবং ব্যবহারকারী ফাংশনে কোন ধরনের ডাটা পাঠাবে কম্পাইলারকে জানানো একটি প্রসেস, যাতে কম্পাইলার বুঝে নিতে পারে যে ওই নামের ও গঠনে একটি ফাংশন পরে প্রোগ্রামে কোথাও ডিফাইন করা হয়েছে কিনা। ফাংশন ওভারলোডিং বলতে কি বোঝায়? আর্গুমেন্ট ভেরিয়েবল ব্যবহার করে একই নামে কিন্তু ভিন্ন ভিন্ন টাইপ ও সংখ্যা বিশিষ্ট একাধিক ফাংশন ব্যবহার করা যায়, এই প্রক্রিয়াকে ফাংশন ওভারলোডিং বলা হয়। ল্যামডা ফাংশন কি? পাইথনে ল্যামডা অপারেটর ব্যবহার করে এক লাইনের যে ফাংশন তৈরি করা হয় তাকে ল্যামডা ফাংশন বলে। একে অ্যানোনিমাস ফাংশনও বলা হয়। অ্যানোনিমাস মানে অজ্ঞাত ফাংশন। তারপর সেট ব্যবহার করে প্রোগ্রাম তৈরি এক্সিকিউট করা। সেট, আমরা আমরা তো সেট চিনি না, গণিতের মধ্যে সেট আছে, সেট এ সেট বি। এখন ঠিক একইভাবে এখানেও সেটের একটা পাইথন প্রোগ্রাম আছে। আমি দুইটা সেট ধরে নিলাম। সেট ওয়ানে কি দেওয়া আছে? 1 2 3 4 5, পাঁচটা সংখ্যা দেওয়া আছে। সেট টু তেও পাঁচটা সংখ্যা দেওয়া আছে, 4 5 6 7 8। ঠিক আছে, ঠিক একদম সেম বিষয় আমরা গণিতে ইউনিয়ন সেট, ইন্টারসেকশন সেট করছিলাম না?
ঠিক এখানেও সেম একই কাজ, পারফর্ম সেট অপারেশন। ইউনিয়ন সেটের কাজ কি? সেট 1 এবং সেট 2 তে যা যা আছে সবগুলাকে একত্রিত করা, ঠিক না? কমন আনকমন সবকিছু। সবগুলো কমন। হ্যাঁ। আর ইন্টারসেকশন সেট মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে কোন সংখ্যাগুলো কমন আছে সেগুলোকে নিয়ে একটা সেট গঠন করা, সেটা হচ্ছে ইন্টারসেকশন সেট। আর ডিফারেন্স সেট হচ্ছে সেট 2 তে যেসব সংখ্যা আছে সেট 1 এ আছে কিনা, যদি না থাকে সেগুলো নিয়ে একটা সেট গঠন করা। আমি যদি এটা যদি রান করি এখন দেখেন সেট 1 এবং সেট 2 দেওয়া আছে, ইউনিয়ন সেট হবে কি 1 2 3 4 5 6 7 8। ইন্টারসেকশন সেট কি হবে 4 এবং 5, 4 এবং 5 এ হচ্ছে কমন আর বাকিগুলো নাই এখানে। তারপর হ্যাঁ কি বলতেছিলেন? বললাম যে এসএসএল এক্সটেনশনটা আপনি তো আগে থেকে রেডি করে রাখছেন, আমাদেরকে রেডি করতে হবে, তৈরি করতে হবে আর কি। হ্যাঁ আমি আপনাদের দেখাচ্ছি এমনি দেখেন। তারপর ডিফারেন্স সেট কি, সেট 1 থেকে সেট 2 বিয়োগ, তার মানে সেট 2 তে আছে কি 4 5 6 7 8 আর সেট 1 আছে 1 2 3 4 5। তার মানে এই 6 7 8 গুলো কি সেট 1 এ আছে? নাই, সেগুলোকে নিয়ে ডিফারেন্স সেট তৈরি করা হয়, ঠিক আছে? আমি যদি সেট 1 মাইনাস সেট 2 দিতাম তখন হয়তো কি, তখন 1 2 নিয়ে একটা সেট গঠন করা হতো, যে 1 2 কিন্তু সরি 1 2 না 1 2 3 এই তিনটাকে নিয়ে সেট গঠন করা হতো, কারণ 1 2 3 এগুলা সেট 2 তে নাই, বুঝছেন? এটাই হচ্ছে ডিফারেন্স সেটের উদাহরণ। এইটাই হচ্ছে সেট 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 নিয়ে বেশি কিছু বলার নাই। আমরা গণিতে যেসব সেট করছি সেটা কোডের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে সেটের পাইথন কোডের। আমি চিন্তা করবেন না, আমি এখানে যত কোড করছি এগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখবেন এবং প্র্যাকটিস করবেন নিজে নিজে, ঠিক আছে? আর এটা দেখছেন, এটা একটাই কোড দিছে। আর এটা মৌখিক প্রশ্ন কি, সেট উপাদান সংযোজনের জন্য ব্যবহৃত মেথড সমূহ লেখো। ওই সংযোজনের বিষয়টা অ্যাড মেথড, আপডেট মেথড, একটি এলিমেন্ট সংযোজন অ্যাড মেথড, একাধিক এলিমেন্ট সংযোজনের জন্য আপডেট মেথড ব্যবহার করা। আপনি কত ক্লাস নেবেন এই ইয়াতে পাইথনে? ধরেন না 4 5টা। অলরেডি তো 3টা নিয়ে ফেলছেন। হ্যাঁ, পাইথনে কয় ধরনের ও কি কি সেট অপারেশন আছে? পাইথনে মোট 5 ধরনের অপারেশন আছে, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, সিমেট্রিক আর ডিফারেন্স অপারেশন, মেম্বারশিপ অপারেশন। তা পাইথনে সেট অপারেশন ব্যবহৃত হয় এমন কয়টি বিল্ট ইন ফাংশন নাম লেখো। আপনারা কি করবেন, মৌখিক প্রশ্নগুলো ভালো করে শিখবেন, ঠিক আছে? প্র্যাকটিক্যালে মৌখিক প্রশ্ন খুব ভালো করে দেখেন, বুঝছেন? যেন না বাজে নির আপনারা। তারপর পাইথনের সেট অপারেশন ব্যবহৃত এমন কয়েকটি বিল্ট ইন ফাংশন কি, অল, এনি, এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেটা আমি আপনাদেরকে আগে থেকেই বলেছি। অল, এনি, কোয়েশ্চেনগুলো প্র্যাকটিক্যালি বেশি স্যার। হ্যাঁ, ম্যাথের গুলো কি বেশি আসে? ম্যাথের কোশ্চেন বেশি বলতে না, বেসিক কোশ্চেনে ধরে, বুঝছেন? বেসিক পারলে বুঝবেন যে আপনার বেসিক ক্লিয়ার আছে। তারপর সেটের ডিফারেন্স মেথডের কাজ কি, দুই বা ততোধিক সেটের আনকমন উপাদান নিয়ে নতুন একটি সেট হচ্ছে ডিফারেন্স মেথড, যেটা আমি মাত্র দেখাচ্ছি, ডিফারেন্স সেট যেটা। তারপর ডিসকার্ড মেথড কি, একটি সেট হতে কোনো এলিমেন্ট রিমুভ করার জন্য এই মেথড ব্যবহার করা হয়। ইন্টারসেকশন তো আপনারা জানেন। এতটুক আজকে আমরা অনেক কোড দেখলাম, আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। আমিও কি করব, আমি কোডগুলো আপনাদেরকে স্যার রিকোয়েস্ট হচ্ছে স্যার, যখন আমাদের ক্লাসটা শুরু করে তখন স্যার এভরিবডিকে জয়েন করতে বলে একটা নোটিস দিয়ে হোয়াটসঅ্যাপে একটা নোটিফাইড করব আর কি। আচ্ছা, এখন অনেকে স্যার অনলাইন ক্লাস 8টা বাজে তো ক্লাস শুরু করি, আমরা তো যে এখান থেকে আমরা তো অনেক সময় বাইরে থাকলেও স্যার ক্লাসটা জয়েন করতে পারি, এই অনলাইন ক্লাস। বুঝছি, একটা নোটিফিকেশন দিলে স্যার সবার জন্যই আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আজকে তাহলে এতটুকু পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।